বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাথা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়াবাস আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক, গবেষক, মুক্তিযুদ্ধের গবেষক, লেখক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী। স্বাগত আপনাদের স্টুডিওতে। বাংলাদেশ এখন যে পরিবেশ পরিস্থিতি আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে 1 জুলাইয়ের যে ঘটনা গুলশানের, সেটি কি হঠাৎ করে তৈরি হলো? আর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে সহসাই বাংলাদেশ বেরোতে পারবে কিনা, জাস্ট শুরুতে যদি একটু সংক্ষেপে বলেন, পরে বিস্তারিত আলোচনা। জুলু ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আমি আজকের অনুষ্ঠানে যার সাথে কথা বলছি, আমি একজন অকৃতি অধম জেনেও তিনি যে আমার সাথে কথা বলছেন, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। ডক্টর আফসান চৌধুরী, আমি তাকে শ্রদ্ধা জানাই। আর আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন, সেটার এই প্রশ্ন কিন্তু আজকে 16 কোটি মানুষের। 16 কোটি মানুষ কিন্তু মনে করে যে আমরা আজকের যে পরিস্থিতিতে পড়েছি, সেই পরিস্থিতি কি হঠাৎ করে আমাদের সামনে, মানে হঠাৎ করে এই প্রশ্নটা করতে হলো, এটি হয়তো অনেকের কাছে মনে হবে যে এটি কি ধরনের প্রশ্ন। কারণ আমরা যারা রাষ্ট্র পরিচালনা করেন, আমাদের যারা হর্তাকর্তা, বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি কখনো এটিকে তারা অস্বীকার করেছেন, আবার কখনো এত বেশি এটিকে প্রদর্শন করবার চেষ্টা করেছেন। সেটি নিয়ে আবার নানা রকমের প্রশ্ন যে তারা কি আন্তর্জাতিক সমর্থনের জন্য, সহায়তার জন্য এটি করছেন কিনা, বা বাস্তবে এটি আছে কিনা, সেগুলো নানা রকমের প্রশ্ন আছে। যেমন ধরেন কল্যাণপুরের যে অভিযান, সেটি নিয়ে প্রশ্ন করবার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয়েছে এটি বিশ্বাসযোগ্য, কিন্তু অনেকের মধ্যে এটি নানা রকমের প্রশ্ন। আমি কিছু কিছু গণমাধ্যমে দেখলাম প্রশ্ন উঠছে, এদের সবার গুলি পিছন থেকে কেন, বা এরকম কেন, এরকম, মানে নানান জন কিন্তু নানান ভাবে, মানে ওই আস্থা বিশ্বাসের জায়গাটা একটা বড় সংকট আছে। এবং এটির সঙ্গে আইএস আছে কি নেই, এরকম প্রশ্ন আমরা এক এক সময় আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কাছ থেকে এক এক রকম কথা শুনি, যেগুলো এক ধরনের বড় সন্দেহ তৈরি করে এবং শেষ পর্যন্ত একটা বড় সমস্যাও তৈরি করে। না, এটা তো একেবারেই মানে যদি আমি এক বাক্যে বলি, তো আবার ওই যে সহসা বেরোতে পারবে কিনা, অ্যাকশন আছে, নানা রকমের অ্যাকশন আছে, সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাই না। কিন্তু এগুলো কি যথাযথ, মানে ফোকাসটা ঠিক আছে কিনা? আপনি মসজিদে খুতবা একটা দিচ্ছেন, আপনি পরিবারের দিকে নজর দিতে বলছেন, কটা ছেলে মেয়ের সঙ্গে ইনভলভ, এবং পরিবার দোষী হলে তো অসংখ্য ছেলে মেয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে। আমরা তো এখনো বলতে পারছি না, যারা গবেষণা করছেন বা বলছেন, ধারণা করছেন যে হাজার খানেকের বেশি তো আমার মনে হয় না সারা দেশে, বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে এদেরকে। সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। আন্তর্জাতিক সহযোগিতা, স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন ভারতে, পারস্পরিক সহযোগিতা, মার্কিনরা বলছে যে তারা সহযোগিতা করবে, আপনি কতটা নেবেন কতটা নেবেন না, তাদের সঙ্গে আপনার সম্পর্কের ইকুয়েশনটা কি, সেগুলো নিয়ে নানা রকমের সংশয় প্রশ্ন আছে। আপনি সহসা বেরোতে পারবেন কিনা, সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। না, প্রশ্নগুলো যদিও কঠিন, কিন্তু একেবারেই কঠিন, উত্তর কিন্তু অত সহজ নয়। আমি যেটা মনে করি, গত 2-3 দিন আগে, 4 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মানববন্ধন হয়েছে, এবং সেই মানববন্ধনে পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই মানববন্ধন হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশটা তখন যানজটে কবলিত হয়েছিল, স্বাভাবিক কারণে। কারণ একটা রাস্তা যদি বন্ধ থাকে, ঢাকা শহরের এই চাপটা কিন্তু অন্য জায়গায় যে পড়ে। একজন রিকশাওয়ালা বলছে, আমি পাশে বসা, একজন রিকশাওয়ালা আর 2-3 রিকশাওয়ালাকে বলছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদিকে যেও না। তো বলে কেন? বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জঙ্গির বিরুদ্ধে নামছে। ওর মতো করে ও ব্যাখ্যা করেছে। তখন ওই 4-5 জন রিকশাওয়ালা বলছে যে এবার জঙ্গিদের খবর আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে গেছে। তার মানে ওই আস্থার জায়গাটা কিন্তু এখনো ছাত্রদের উপরে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে কিন্তু খেটে খাওয়া মানুষের কিন্তু আছে। এটি হচ্ছে, মানে আমি ভালো দিকে কথা বলছি, আস্থার জায়গা। আর আপনি যে অনাস্থার কথাগুলো বললেন, এটা কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর এটা কিন্তু চাষাবাদ হয়েছে, আস্থার সংকটটা তৈরি হয়েছে। আপনার অনুষ্ঠান শুরুর আগে একজন পণ্ডিত ব্যক্তি বলছিলেন যে আমি প্রায় সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথকে ব্যবহার করি। তা রবীন্দ্রনাথ একটা কথা বলতেন যে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে ভরসার অভাব। আমরা কিন্তু এই ভরসার জায়গাতে আমাদের অনেক ব্যত্যয় ঘটছে। বাংলা ভাষায় একটা কঠিন শব্দ আছে,
যে বেশ তৎসম শব্দ, অবিমৃষ্যকারীরা, অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করা। আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে আমরা কোনো কোনো ক্ষেত্রে কিংবা প্রায় ক্ষেত্রে অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করি। আপনি দেখেন, আমার 17 বছরের মেয়েটি আমাকে বলছে যে তোমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে এত কথা বলছো, তা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র খারাপ? ও কিন্তু কেবল ও লেভেল দিচ্ছে। কতজন ছাত্র খারাপ? খুবই অল্প। কিন্তু যে ক্ষতিটা তোমরা করছো, যে তোমরা যখন এটা নিয়ে আলোচনা করছো, আলোচনা এমন দিকে যাচ্ছে, এই ছেলে আরেকটি বিশ্ববিদ্যালয়ে গেছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, বলে ছেলেটিকে ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়া হলো। এই যে পুলিশই কেন তাকে নিল, আর অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও এটি মাথার মধ্যে কেন আসবে? এবং নর্থ সাউথে পড়লেই সে খারাপ হয়ে যাবে কি? আমার মেয়ের বক্তব্য অনুযায়ী ক্ষতিটা এমন হচ্ছে, আজ থেকে 5 বছর পরে এই ছেলেটি যখন বিদেশে কোনো চাকরি করতে যাবে, তার সার্টিফিকেটে যখন ওই বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে, তখন কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ওই কর্মক্ষেত্রে সে কিন্তু সমস্যায় পড়বে। এটা কিন্তু দেশের জন্য ক্ষতি। ও যতটুকু বুঝেছে ততটুকু আমাকে বলেছে। আমি আসলে ভেবে দেখলাম যে আসলেই আমরা কিভাবে উপস্থাপন করছি, কিংবা আমরা যেভাবে বলতে চাচ্ছি সেটা কি মানুষ আসলে বুঝছে না। আমি একটা জিনিস মনে করি, ওই কথায় ফিরে আসি, আমরা মাঝে মাঝে অবিমৃষ্যকারী হয়ে পড়ি, আমরা অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করি। আর আপনার প্রশ্নের এক বাক্যে একটু উত্তর দিই যে আমরা যতই কিছু বলি না কেন, আমাদের সংকটটা কিন্তু রয়ে গেছে। আমরা নিজেদের মধ্যে নিজেদের সংকট তৈরি করেছি। কবি গুরুদাস পালের একটা বিখ্যাত গান আমরা ছোটবেলার থেকে শুনতাম যে থাকিলে ডুবাখানা হবে কচুরি পানা, এবং বাগে হরিণে খানা একসাথে খাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। আমার মাঝে মাঝে মনে হয় আমরা কি আসলে, আমাদের স্বভাব কি আসলে যাচ্ছে না? এই যে বাগে হরিণী একসাথে খাওয়া, বাঘ মহিষে একসাথে, এই যে ব্যাপারগুলো গানে উঠে এসেছে, এই যে লোকজ সংস্কৃতি থেকে উঠে এসেছে, এইটা আমার কাছে কিন্তু ওই গুরুদাস পালের সেই গানের কথা আমার কিন্তু এখন প্রায় মনে পড়ছে। যে আমরা এই যে নিজেরা নিজেরা সংকট তৈরি করেছি, এবং জঙ্গিবাদ একটা বাংলাদেশের শুধু সমস্যা না। এই সমস্যা যদি বলি, এটি আন্তর্জাতিক সমস্যা, এবং এই সমস্যা কিন্তু বাংলাদেশ তৈরি করেনি। আপনি একটা লেখা মনে হয় গত 2 সপ্তাহ আগে আপনি পড়েছিলেন, ডক্টর জাফর ইকবালের। তিনি শিরোনাম দিয়েছিলেন তারুণ্যের এপিট ওপিট। তারুণ্যের এপিট ওপিট, এই লেখাতে তিনি স্পষ্ট করেছিলেন যে আমরা কিভাবে নিজেদের ভিতরে সংকটটা তৈরি করেছি, এবং এখন আমরা সংকট থেকে বের হওয়ার চেষ্টা করছি বলে নিজেদেরকে প্রকাশ করছি। আসলে কি আমরা সকলে মিলে সংকট বের হতে চাচ্ছি, নাকি সংকটটাকে জিয়ে রাখতে? আন্তর্জাতিক সমস্যা বললেও আপনার নিজের এখানে যদি সেরকম পরিবেশ না থাকে, বা তাহলে তো এটি আসলে এই বিস্তার লাভ করবার সুযোগটা থাকে না। আমরা বলছি সারা বিশ্বজুড়ে হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, কিন্তু বহু দেশ আছে যে ধারে কাছে এই সমস্যা নেই। আবার বড় অনেক চারণ করবার মতো বহু দেশ আছে, আবার অনেক উন্নত দেশ যেখানে কখনো ভাবা যায়নি, সেখানেও কিন্তু এই সংকটটা কিন্তু আছে, প্রকট আকারে দেখা দিয়েছে। এবং সেখানে হয়তো কারণ আছে, কারণ তো নিশ্চয়ই আছে। এবং যারা যারা এই মানে অভ্যন্তরীণ কারণ আমি বলছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসেন, তিনি যখন যে সংবাদ সম্মেলন করেছিলেন, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এই যে জঙ্গিবাদের পিছনে যারা উৎসাহদাতা, যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা অস্ত্রদাতা, অর্থদাতা, তাদের তিনি খুঁজে বের করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এই আমাদের এখানে সংকটটা কিন্তু আছে, এবং আমরা তো শুনছি যে পুলিশ বলছে যে তাদেরকে চিহ্নিত করা গেছে, অস্ত্রের যোগানদাতা, অর্থের যোগানদাতা, পরিকল্পনাকারী। এবং যদি এটাই ঘটে থাকে তাহলে কিন্তু হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি তো প্রতি মুহূর্তে এগুলো লক্ষ্য করছি। এবং একটা লক্ষ্য করলো ডিএমপির যে ফেসবুক বলেন, অনলাইনে বলেন, তারা যে সর্বশেষ যে কল্যাণপুরের ঘটনায় তারা যে ছবি আপলোড করেছেন কিংবা সংবাদ দিয়েছেন, এবং এই অপারেশনটা চলাকালীন সময়ে তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং অপারেশন শেষ হওয়ার 5 মিনিট পরে তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলেছেন। এটা একটা ভালো লক্ষণ। এবং আর আশেপাশের মানুষগুলোর গণমাধ্যম কিন্তু সাক্ষাৎকার দিয়েছে, এটাতেও কিন্তু একটা ভালো লক্ষণ। কিন্তু সবচেয়ে বড় যে লক্ষণটি আমি ভালো জিনিসটা দেখছি, মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে।
এবং মানুষের মধ্যে একটা বোধ সৃষ্টি হয়েছে। আজকে সর্বত্রই আপনি যেখানে যান না কেন, মানুষ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে চাচ্ছে, মানুষ তার নিজের নিরাপত্তার কথা ভাবছে এবং তার আশপাশে মানুষের নিরাপত্তার কথা ভাবছে, একটা জাগরণ কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু আমরা ওই যে আবার বলি রবীন্দ্রনাথের কথা, আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না। আফসান চৌধুরী, আমার মনে হয় বাংলাদেশের যে আমি যে প্রশ্নটা করতে চাই আসলে যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো এটি আসলে কেন তৈরি হলো সেটি বাংলাদেশ, আমি বাংলাদেশই বলি যে বাংলাদেশ আসলে বুঝতে পারছে কিনা, আর পেরুবার উপায়টাও আসলে আমরা নানা রকমের পদক্ষেপ দেখছি, সেটি আসলে ওই পরিস্থিতি না বুঝলে তো আসলে বেরুবার পথটাও নির্ধারিত করা ঠিক না, নির্ধারণ করা সম্ভব নয়, সেটিও আসলে করতে পেরেছে কিনা। আমার যে কথাটা গত 10-15 বছর ধরে আমার কাছে মনে হচ্ছে গবেষণার অবস্থান, সেটা যে আমরা একক বাংলাদেশ কথাটা বলি, আমাদের দেশ বাংলাদেশ, এই কথাটা কিন্তু কতটা ঠিক এটা আমি বলতে পারি না। আমাদের দেশে আমি যখন আমরা পড়াইও যখন বাংলাদেশের ইতিহাস, পূর্ববঙ্গের ইতিহাস, আমি খুব পূর্ববঙ্গে জন্ম হয়েছে, পূর্ববঙ্গ বঙ্গ ভেঙে পূর্ব পশ্চিম হয়নি, এটা আমাদের বাংলাদেশ, যেটা সেখানে আমাদের দুইটা বিষয় থাকে, সেটা কমিউনিটি আর একটা ক্লাস, শ্রেণী আর এটা জনগোষ্ঠী। শ্রেণী আর জনগোষ্ঠীর মধ্যে একত্রীকরণ না হলে ওটাকে আর একটা সংহত একটা দেশ ভাবনা আসে না। তো আমাদের দেশে 71 সালটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের অবশ্যই শ্রেষ্ঠ সময় এই কারণেও যে এই প্রথমবার ইতিহাসের দিক থেকে জনগোষ্ঠীর সবাই একত্রিত হয়েছিল। এর পূর্বেও কিন্তু এরকম একত্রিতকরণ আমরা দেখতে পাই না, সবাই জনগোষ্ঠীর এবং সকল শ্রেণীর। স্বাধীনতার পরে যেটা হয়েছে যে শ্রেণীর বিষয়টা অনেক বেশি বড় হয়ে গেছে, অর্থাৎ বিত্তবান শ্রেণী অনেক বেশি সুবিধা লাভ করেছে, অন্যরা পিছিয়ে পড়েছে। এই যে পিছিয়ে পড়াটা এই সংকটগুলো সৃষ্টির ক্ষেত্রে একটা বড় ভূমিকা লাভ করেছে। তো আমি যখন গুলশানের ঘটনাটা ঘটেছিল তখন আমি যেটা করি, যেহেতু এটা আমার গবেষণার কিছু লোক সারাক্ষণই থাকে, এরা আমার ছাত্র, এরা আমার কর্মী, ওরা কিন্তু তখনই 100 জন মানুষের সার্ভে করছিল। তো এটা নিয়ে আমি অনেক গালিগালাজও খেয়েছি। যেটা দেখছি যে মানুষের অবস্থানটা হচ্ছে শ্রেণীগত, অর্থাৎ অবস্থাপন্নরা খুব ভয় পেয়ে গেছে, অবশ্য না ভীষণ রকম ভয় পেয়েছে, কারণ এতদিন পর্যন্ত একটা ধরনের গুলশান হওয়ার কারণে। হ্যাঁ, গুলশান সদরঘাটে হলে হতো না, সদরঘাটে হলে অতটা হতো না, কিন্তু গুলশানের কারণে যেটা হয়েছে, সে তো নিরাপদ ভাবছো গুলশানকে, এবং সে মনে করতো যে পুলিশের দায়িত্ব হচ্ছে গুলশানকে রক্ষা করা। তো মনে করেন ক্রস ফায়ারে যে মারা যাচ্ছে তারা কেউ তো গুলশান শ্রেণীর মানুষ না, চুরি ডাকাতির জন্য যারা হচ্ছে কেউ তো গুলশান শ্রেণীর মানুষ না, চুরি করে যারা করছে সে তো গুলশান শ্রেণীর মানুষ। অর্থাৎ তারা যে নিরাপত্তার মধ্যে জীবনযাপন করছিল, এই কি বলবো, এই দেয়ালটা ভেঙে গেছে, এই দেয়ালের কারণে তাদের প্রচন্ড ভীতি তৈরি হয়েছে। মধ্যবিত্ত শ্রেণী প্রথমে একটু দুশ্চিন্তিত, আমি বলবো দুশ্চিন্তিতটাই বেশি, তারা অতটা ভয় যেমন পেয়েছে, এটা একটা মানুষকে গিয়ে 20 জন 25 জনকে মেরে ফেলাটা একটা ভয়াবহ একটা জিনিস, এটার জন্য তারা হয়েছে। গরিব মানুষ অনেকটাই নির্বিকার, এটা আমরা মানতে চাইছি না, গরিব মানুষ নির্বিকার, গরিব মানুষ এটা নিয়ে ভাবছে না, এই হচ্ছে একটা। তো এই ঘটনার পরে আমার যেসব ছাত্রছাত্রীরা ঢাকার বাইরে গেছে, আমি ওদেরকে বলছিলাম যে এই 5টা প্রশ্নের উত্তর জেনে এসো, তোমরা এগুলোকে কি মনে করো, মানুষ কি ভাবে এ করা। প্রথমত হচ্ছে ঢাকার বাইরে গেলে এটা বড় ঘটনা না। আমি আমার এক কলিগ ঢাকার বাইরে থেকে এসেছেন, বরিশাল থেকে এসেছেন, তাকে জিজ্ঞেস করছিলাম যে গ্রামের মানুষ কি বলে, তো এটা ঢাকার ব্যাপার। দ্বিতীয়ত যে শ্রেণী বিদ্বেষ, যেটা শ্রেণী বিদ্বেষ বলবো না, শ্রেণীর প্রতি যে তাদের উষ্মা, এটা খুব প্রবল, এবং এটা আমরা কিন্তু কেউ এটা নিয়ে ভাবছি না, তারা তো কেউ কিছু করছে না, এখন তো শ্রেণী সংগ্রাম করতে আসছে না, কিন্তু ওই যারা ওখানে যায়, গুলশানে যারা যায়, এরা হাওয়াল রুজি করেছে কিনা আমরা জানি না, এরা ওইখানে গেছিল কেন আমরা তাও জানি না, এটা আমাদের বিষয় না। এই বিচ্ছিন্নতাটা, এটা আমার অনেকগুলো গবেষণাতে এই জিনিসটা চলে আসছে, এই বিচ্ছিন্নতাটা কিন্তু খুব প্রবল। তৃতীয়টা হচ্ছে তাদের নিজস্ব রুজির সংকটটা হচ্ছে বড় সংকট, এবং এই রুজির সংকটটা কিন্তু খুব তাদেরকে সেটাই চিন্তিত করে, এবং এর কারণে তাদের সিদ্ধান্তগুলো আইএস কি বলছে না বলছে, বস্তুত পক্ষে আইএস এর ব্যাপারে তাদের কোনো আগ্রহও নেই। আর একটা বিষয় তারা বাংলাদেশের রাজনীতিবিদরা ভুল করেন, যে এখনো তাদের ধারণা হয়েছে এটা বোধহয় জঙ্গি ইসলাম বা জঙ্গিবাদ, মানুষ বোধহয় এটা চাইছে, হিজাব পড়ছে ইত্যাদি।
আমার মনে হয় এই বিভ্রান্তিটা খুব বড়। বাংলাদেশের মানুষের সংস্কৃতি চর্চা গত 100 বছরে খুব একটা পাল্টায়নি। এটা হচ্ছে রুজির চর্চা করে সে। এবং আমি যে গবেষণাটা করেছি, আমি আশা করি 2-1 দিনের মধ্যে অন্তত কিছুটা বলতে পারবো, বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় বিদ্বেষ অসম্ভব রকম কম। আমার মানে পৃথিবীতে যত দেশে মুসলমান জনগোষ্ঠী, যেহেতু আমি মুসলমানদের জনভাবনা নিয়ে কাজ করেছি, এদের মধ্যে কোনো বিদ্বেষ নাই। এর একটা কারণ হচ্ছে যে তার কাছে যে ধর্মীয় চর্চা, এটা সামাজিক, এটা তাত্ত্বিক না, এটা ধর্মীয় না। দ্বিতীয়ত সে আরবি ভাষায় ধর্ম শেখে না, সে মার কাছ থেকে ধর্ম শেখে। অতএব তার মা তাকে যেটা শেখায়, মা কোনোদিন ঘৃণা শেখায় না। সেখানে এই জন্য যে মা ভালো তাই জন্য না, আমাদের সংস্কৃতিতে ঘৃণা শেখানোটা এটা আমাদের প্রয়োজন হয় না, অন্য সংস্কৃতিতে প্রয়োজন হতে পারে। অতএব আমাদের দেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, যেমন ধরেন জামাতে ইসলামী, জামাতে ইসলামের কোনো ভবিষ্যৎ নাই। এই কারণে যে জামাতে ইসলামের প্রতি মানুষের কোনো সমর্থন নাই। ওই ধরনের জঙ্গি ধর্মবাদ বা মৌদুদিবাদ যেটাই বলি, ওইটা বাংলাদেশে নেই। এখন 5 ভাগ যারা ভোট গত 40-45 বছর যাদেরটা বাড়ে না, এটা যদি ধর্মীয় জঙ্গিবাদের দেশ হতো তাহলে একদিন তাদের 50 ভাগ ভোট হতো। কিছুই নাই, 5 না 3 থেকে 5। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজটাকে যারা পরিচালনা করছেন তারা বোধহয় গোটা দেশটার দিকে তাকাচ্ছেন না। না তাকানোর ফলে যে সংকটগুলো হচ্ছে, এই সংকটগুলো অনেকটাই হচ্ছে, আমরা যদি এটাকে ঢাকা পর্যায়ে বলি বা জাতীয় পর্যায়ে বলি, সেই ক্ষেত্রে সেই ঢাকায় যেটা আপনি দেখবেন, মানুষ কিন্তু, যেটা সুভাষ বলছিল, মানুষ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। মানুষ কিন্তু এই পরিসরটা ছেড়ে দিচ্ছে না। এই পরিসরে আমি বলবো যে দুর্বল যোগাযোগ যেটা, সেটা আমি মনে করি নিরাপত্তা বাহিনী। কারণ ধরুন এই যে ঘটনাটা ঘটলো, মানুষ কিন্তু মনে করছে না যে এটা তার খুব সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে মনে করছে যে আচ্ছা ঠিক আছে, পুলিশ যে কাজ করছে, আচ্ছা ঠিক আছে। পুলিশ মানুষকে বোঝাতে পারেনি যে এইরকম একটা যুদ্ধ হয়েছে, পিঠে গুলি লেগেছে, তারপরে কেন তারা কালো সবাই পাঞ্জাবি পরে ফেলবে, মাথায় পাগড়ি পরবে, কেন ফ্ল্যাগ থাকবে, এইসব বিষয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। কিন্তু মানুষ মনে করছে আচ্ছা এটা করে যদি তুমি দমন করতে পারো, আচ্ছা করো। অর্থাৎ পুলিশের উপর যে এখন যে জিনিসটা এসছে, তাকে বিশ্বাসযোগ্য হতে হবে। পুলিশের দীর্ঘদিন ধরে ক্রস ফায়ার করে যেটা হয়েছে, মানুষকে পুলিশে বিশ্বাস করে না। তো পুলিশ যখন একটা কথা বলছে আমি এরকম করেছি, মানুষ ভাবছে অন্য রকম ঘটনার সঙ্গেও এটা একই রকম। সেই অর্জন করার দায়িত্ব পুলিশের। রাজনৈতিক ভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপির নেতা মানুষের উপর আর একটু আস্থা রাখা দরকার। মানুষ কিন্তু তাদের সবচেয়ে বড় সহায়। দুর্ভাগ্যবশত তারা কেউই মানুষকে অতটা নিজের আস্থার জায়গায় আনছেন না। এর ফলে এই বৈপরীত্য বলবো না আমি, অন্তত দূরত্বতা তো সৃষ্টি হচ্ছেই। আর দ্বিতীয়ত যদি এইরকম বিত্তায়ন হয় একটা দেশে, আর এইরকম গরিবিয়ানা থাকে, কিছুতে এটাকে এক দেশ বলা যাবে না। এই সংকটটা আমি আগে যখন বলেছি, আমাকে লোকজনরা বিভিন্ন কথা বলেছে। আমার কথা হচ্ছে গুলশান আর কুরাইল বস্তি এক দেশে থাকতে পারে না। আপনি গুলশানকে নিরাপত্তা দেওয়ার জন্য কুরাইল বস্তি থেকে গুদারাঘাট উঠিয়ে দিলেন, মানুষগুলো যে গার্মেন্ট শ্রমিকরা যে আধা ঘন্টা বেশি তাকে হেঁটে যেতে হয়, এটা তার সমস্ত জীবনের উপরে প্রভাব পড়ে। সেটা ভাবা হলো না, গুলশানকে রক্ষা করা হলো। এর চেয়ে তারও অন্য পদ্ধতি থাকতে হবে। এই পদ্ধতি আবিষ্কার করার দায়িত্ব হচ্ছে তো আমাদের সরকারের, কিন্তু গরিব মানুষের উপরে ধাক্কাটা। কিন্তু এই চিত্রটা কি শুধু বাংলাদেশে না? তবে জঙ্গিবাদের সঙ্গে আমি মনে করি, আমি জঙ্গিবাদ নিয়ে গবেষণা করি না, আমি জাতীয়তাবাদ নিয়ে গবেষণা করি। পৃথিবীতে আজ পর্যন্ত একটা জঙ্গিবাদী প্রচেষ্টা নাই যার সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক নাই। আমাদের দেশে যেটাকে জঙ্গিবাদ বলা হচ্ছে, আমাদের দেশে কোনো জাতীয়তাবাদী আন্দোলন নেই। আমাদের দেশে জঙ্গিবাদ সম্পূর্ণরূপে সুপারফিশিয়াল একটা আন্দোলন, এটার কোনো ভিত্তি নাই। এতই কম ভিত্তি যে যেটা আপনি বলছিলেন হয়তো 1000 খানেক মানুষ, 1000 খানেক মানুষ তো যে কোনো সময় রাগী মেজাজি 1000 খানেক হতে পারে। এইটার জন্য একটা রাজনৈতিক সংকট না। পার্থক্য হচ্ছে হ্যাঁ তাদের হাতে বন্দুক আছে, তারা অস্ত্র করছে। কিন্তু আমরা যে জিনিসটা করিনি গত 2 বছর, এবং আমি মনে করি আমি নিজে পড়ানো শুরু করেছি এই বিষয়টা, আমরা কিন্তু আমাদের সংখ্যালঘুদেরকে একটা সংবাদ দিইনি যে বাংলাদেশে তাদের সমান অধিকার আছে। আমরা একেবারে অস্বীকার করে গেছি। এবং যেহেতু আমি সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধকে যদি আমরা স্বীকার করি, তাহলে স্বীকার করতে হবে এটা সবার বাংলাদেশ। সবার বাংলাদেশ যদি স্বীকার করতে হবে, তাহলে বিশেষ করে সংখ্যালঘুদেরকে অনেক বেশি নিরাপত্তা দিতে হবে। আপনারা যারা কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, তারা যদি এই কষ্টটা ধরতে না পারে, তো তাহলে বাংলাদেশে হয়ে কি লাভ? বাংলাদেশ তো
এই একটা ভূখণ্ড, এই ভূখণ্ডে যারা থাকে সবাই সমান, সেটা বাঙালি হোক, সেটা বাঙালি মুসলমান হোক, বাঙালি হিন্দু হোক বা আদিবাসী হোক। আমরা এই সংবাদ দিইনি, আমরা এই সংবাদটাকে গুরুত্ব দিই না। একটা মানুষের কতটা অভিমান হতে পারে যে একটা পুরোহিতকে মেরে ফেলা হচ্ছে, কিচ্ছু বলা হচ্ছে না, আরেকজন যাজককে মেরে ফেলা হচ্ছে, কিচ্ছু বলা হচ্ছে না, ধরে মানুষকে উঠিয়ে নেওয়া হচ্ছে, কিচ্ছু বলা হচ্ছে না, মন্দিরে গিয়ে ঝামেলা করে সম্পত্তি দখল করার চেষ্টা করেছে, কিচ্ছু বলা হচ্ছে না। এটা চলতে পারে না। তো সেই জন্য আমরা সংকটটাকে আমাদের দেশের, আপনি যদি এতগুলো মানুষকে বাদ দিয়ে দেন আপনার জনগোষ্ঠী থেকে, তো সংকটটা সৃষ্টি তো আপনি তৈরি করেছেন। আপনি তো বলেছেন যে হ্যাঁ খুব স্বল্প মানুষের জন্য আমরা করছি। আজকে গুলশানের জন্য, গুলশান রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার যে উঠে পড়ে লেগেছে, আপনি হিন্দু জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন, এটা আপনি বলতে পারেন না। এই সংকট যতক্ষণ না আপনার মিলবে, আপনি বাংলাদেশকে একটা দেশ বলতে পারবেন না। সুভাষ রায়, আমি স্যারের কথা খুব মন দিয়ে শুনছিলাম, কিন্তু ৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে যে কয়জন মানুষ কিংবা কৃতিবান মানুষ গবেষণা করেছেন, তার মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন আফসান চৌধুরী। এবং এটাও আমি দেখেছি ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে আমি বলি হিন্দু সম্প্রদায়ের ভিতরে যে মুক্তিযুদ্ধের যারা ছিলেন তারা এখন কেমন আছেন, এটা নিয়েও কিন্তু আফসান চৌধুরীর কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমাদের অর্জন কিন্তু যে মুক্তিযুদ্ধের কথা, অবিনাশী চেতনার কথা বললেন, ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে অর্জন করেছি, এই অর্জন তো আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং এই জাতির শ্রেষ্ঠ অর্জন। এবং আমরা কতদূর এগিয়ে আছি দেখেন, আমরা ১৯৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করেছি, এখন আমাদের আদি সংবিধানে। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার সংবিধানের সংযোজন করেছে ৪২তম সংশোধনীর মাধ্যমে ১৯৭৫ সালে। এবং এই যে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত, এটা যখন তারা সংযুক্ত করেছে, তারা আমাদের ৩.৫ বছর পরে। আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের পরের যে আমরা যে চেতনা নিয়ে শুরু করেছিলাম, সেই চেতনায় কিন্তু আমরা কিন্তু অনেক অগ্রগামী ছিলাম নিশ্চয়ই। আমি তাজউদ্দিন সাহেব, আমাদের জাতীয় নেতা, তিনি ১৯৬৯ সালে ১৭ই ডিসেম্বর তিনি একটা চিঠি লিখছেন একজন নেতাকে, লিখছেন যে প্রিয় আওয়াল সাহেব, আজ আপনার কার্ড পেয়েছি, যা লিখেছেন তা সত্যি দুঃখজনক। ভবিষ্যতে আপনার কোনো প্রয়োজন হলে সরাসরি লিখবেন, চেষ্টা করব তড়িৎ উত্তর দিতে। এই কমিউনিকেশনটা আজই আপনার নামে ৩০টি রসিদ বই, ২০০ ম্যানিফেস্টো, ১০০টি ৬ দফা, 10টি গঠনতন্ত্র, ১০০ গোল টেবিলের বক্তৃতা, ৩০টা মওদুদি মতবাদ ও 10টি শরীয়তের দৃষ্টিতে ৬ দফা বিপিপি যোগে পাঠানো হয়েছে। শেষোক্তের 20টা বইয়ের দাম ধরা হয়নি। প্রাপ্তি স্বীকার করবেন, আমরা ভালো আছি, শুভেচ্ছা রইল, তাজউদ্দিন। আমি উল্লেখ করলাম এই কারণে, এই যে এইরকম যে যারা ওত পেতে থাকে, সংকট তৈরি করার চেষ্টা করে, তারা কিন্তু ওই মুক্তিযুদ্ধের আগেও কিন্তু 60-এর দশকে সবসময় কিন্তু এটা ছিল। এই লড়াই করে তাজউদ্দিন সাহেবরা কিন্তু এই আমাদেরকে এই যুদ্ধের নিয়ে গেছেন এবং আমরা যুদ্ধের জয়লাভ করেছি। আপনি দেখেন আমাদের গোড়ায় কিন্তু গলদ ছিল না। আপনি দেখেন ভারতবর্ষের একটা ইতিহাস দিলে অনেকে অন্যরকম মনে করতে পারে। ১৯৪৮ সালে ২১শে জুন গভর্নর জেনারেল পদে যিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন চক্রবর্তী গোপালাচার্য, তিনি যখন শপথ নিচ্ছেন, আমি কিন্তু আশ্চর্য হয়ে যাই শপথনামা পাঠ করে। তিনি লিখছেন, আমি মহারাজ ষষ্ঠ জর্জ, তার বংশধর এবং তার উত্তরাধিকারদেরকে আইন অনুযায়ী বিশ্বস্ত এবং অনুগত থাকবো। ৪৮ সালের ২১শে জুন ডমিনিয়ন ছিল, তো ওটা তো ডমিনিয়ন। আমাদের কিন্তু তাদের থেকে কিন্তু এগিয়ে, কিন্তু আমরা সংকটটা তৈরি করেছি। এবং সত্যি আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, বঙ্গবন্ধু মৃত্যুর পরে এই যে রাজনীতিকে নষ্ট করবার যে চক্রান্তটি, উল্টো দিকে হাঁটার যে প্রচেষ্টা, সেটা আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। এবং এই যে চাষাবাদটা হয়েছে, এবং যখন আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতায় ছিল না, তখন কিন্তু নানান রকম সংকট হয়েছে। এবং তার পরবর্তীতে আমি যেটা বলি, মুক্তিযুদ্ধের নেতৃত্বের এই দল, সেই দলটির ভিতরে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে কিংবা ওই ধারায় নিজেকে পরিচালিত করা
সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যত্যয় দেখি। আপনি আমি আপনার এখানে আমি বেশ কয়েকবার উদাহরণ দিয়েছি, বিভিন্ন ব্যক্তিগত উদাহরণ দিয়েছি, এবং আমার বন্ধু যিনি যারা দেশের বাইরে আছে তারাও জানিয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়েও আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। আমি আর এখানে আর পুনশ্চ চর্বিত চর্বণ নাই বা করলাম। আমাদের সংকটের যে কথাটি আফসান চৌধুরী সাহেব বললেন সেটা কিন্তু সত্যি মানে অসাম্যের উপরে জোর দিয়েছেন তিনি, ভাবনার বিষয়। বৈষম্য। এবং এই ভাবনাটা আমাদের কত মানুষকে ভাবাচ্ছে, কত সমাজপতিকে ভাবাচ্ছে, কত রাজনৈতিক নেতাকে ভাবাচ্ছে, এইটা কিন্তু দেখবার বিষয়। আমি আবারও বলি, আমরা কিন্তু আরম্ভ খুব ভালো করি, আমরা আরম্ভ করতে পারি, সমাপ্ত করতে পারি না। আমাদের রাজনৈতিক সংকট যেটি মিস্টার চৌধুরী বলছে যে গুলশান বলে এই যে তৎপরতাটা, গুলশান, এই উত্তরটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই। এটা কি আসলে গুলশান বলেই বা বাংলাদেশে গুলশানে যারা বাস করেন তাদের জন্য, না তার চেয়ে বেশি বিদেশিদের আস্থা অর্জন করবার জন্য? মানে বিদেশিরা এমবাসি গুলো ওখানে আছে বলে এই সতর্কতাটা আরো বেশি? কূটনীতিকরা যেখানে থাকে সেখানে কিন্তু সব দেশেই সবসময় থাকে, এখানে ছিল আগে। আমরা তো সবসময় বলি যে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল ওটি, সেখানেই ঘটনাটা ঘটেছে। কিন্তু এখন যেটি হচ্ছে সেটিও ওই গুলশান বলে হচ্ছে না বিদেশিদের কারণে হচ্ছে? আমাদের ওই যে আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের ভিতর থেকে উঠে আসা আমাদের যে বোধ, এই বোধ শক্তিতে নিশ্চয়ই ব্যত্যয় আছে। আপনি প্রশ্ন করছেন যে এটা কি শুধুমাত্র এই দুটো আপনি কথা বললেন, এটা সংকট কিনা। আমাদের কূটনীতি পাড়াতে আমাদের নিরাপত্তা দিতেই হবে, এটা তো। আর যেহেতু বিশ্ব নাগরিক আমরা, এবং আমাদের অর্থনীতি, আমাদের এগিয়ে যাওয়া সবকিছু তো অনেক কিছু আন্তঃসংযোগের অনেক বিষয় আছে, এটা স্বাভাবিক কারণে। এবং জঙ্গিরা যে কারণে এই টার্গেটটা করছে সেটাও তো একটা কারণ, যে বিদেশিদেরকে বিশ্ব মিডিয়াতে, যেমন সিএনএন জুলাই মাসের 1 তারিখে গুলশান ঘটনা পড়তে সারা রাত যেভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলবার চেষ্টা করেছে, এবং যেখানে থেকে তারা সম্প্রচার করছে সেখানে হচ্ছে এর চেয়েও কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটছে। মানে আমি ছোট মানুষ যেটা বুঝি, সংকটটা হচ্ছে যে আমাদের যে মানসিকতা এবং মানবিক মূল্যবোধের যে জাগরণের কথা আফসান চৌধুরী স্যার বললেন, সেখানে কিন্তু আমাদের কিন্তু ফোকাস করতে হবে। আমাদের অঙ্গ বৈকল্য ঘটছে এবং মানসিক বৈকল্যতা আমাদেরকে অনেক পিছিয়ে টেনে ধরছে। আমাদের কিন্তু এই অনেক সময় আমরা হিতাহিত জ্ঞান থাকছে না বলেই আমরা সেই জায়গায় আমরা ভাবনা চিন্তার জায়গাটাই, যে একটা ছেলে যিনি শান্তিনিকেতন থেকে 2 বছরের ডিগ্রি নিয়ে এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে যিনি পড়াশোনা করেছেন, তার পিতা একজন 96 থেকে 2001 সালের সময় যিনি স্বরাষ্ট্র সচিবের এক সময় দায়িত্ব ছিলেন, এমনকি বলা হয় তিনি জনতার মঞ্চের একজন নেতা, মানে নেতৃত্বে ছিলেন। তার সন্তান কি করে পরিবার সহ তিনি যখন সিরিয়াতে চলে যায়, সেখান থেকে ভিডিও ক্লিপ পাঠায় উদ্বুদ্ধ হওয়ার জন্য, এবং তার জীবনে তার কলেজে বলেছে, যে ছেলেটি গান করেছে এখানে, যে ছেলেটি ক্রিকেট খেলেছে তারা, এবং যেই ছেলেটির জীবনে স্বপ্ন ছিল রবীন্দ্রসঙ্গীতের পরে পিএইচডি করবে, সেই ছেলে হঠাৎ করে 1-1.5 বছরের মধ্যে কেন বদলে গেল, এটা ভাবনা চিন্তার কিন্তু আমাদের সময় এসেছে। জি মিস্টার চৌধুরী। আমি মনে করি যারা ওইভাবে পাল্টে যায় তারা মানসিক বৈকল্য, এবং এখন অনেকগুলো গবেষণায় দেখা যাচ্ছে যে, এবং পশ্চিমেও যে গবেষণাটা হচ্ছে, যে মানসিক বৈকল্য চাপের মুখে অনেকে, বিশেষ করে তরুণরা, এই ধরনের জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে। এমন নয় যে সবাই এরকম, তবে কিছু তাদের অবশ্যই মানসিক চাপের বিষয়টা আছে। চাপ এবং ভেতরে এক ধরনের কোনো না কোনো ধরনের শূন্যতা এটা আছে। কিন্তু আমার দেশে আমরা তো ছাত্র পড়াই, তো ছাত্র পড়ানো একটা সুবিধা হচ্ছে, আমি গত সপ্তাহে একটা ওদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে তুমি কে, এটা আমাকে বলো। এবং এটা আমার জীবনে মনে হয় পড়াবার অভিজ্ঞতার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা। এই কারণ যে ছেলেমেয়েরা তো এই সুযোগটা কখনো পায় না বলতে আমি কে। তো এবং ওতে বোঝা যায় যে আমাদের সমাজের, এবং এটা যদি যারা ক্ষমতাবান মানুষ তারা যদি খেয়াল করতেন, যে কত প্রবল শক্তি নিয়ে ওরা জীবনে টিকে আছে। আমি 1-2টা ঘটনা বলি। একটা মেয়ে লিখছে যে আমার যে পরিচিতি, আমার বাঙালি বাংলাদেশি এই পরিচয় আমার কোনো সংকটের জায়গা না,
এটাকে আমি অবধারিতভাবে গ্রহণ করে নিচ্ছি। আমাকে বড় হওয়ার সময় আমার মা ছোটবেলায় মারা গেছে, আমি ওই দায়িত্বটা পালন করেছি। সমাজ আমাকে মায়ের বাইরে অন্য কোনো দায়িত্বে দেখতে রাজি আছে কিনা, এটাই হচ্ছে আমার সংকট। এটা একটা অসাধারণ একটা ইউনিভার্সিটির একটা মেয়ে কত 2-3 বছরের পড়ে এসে বলছে, আরেকজন লিখছে যে আমার সমাজে আমি যতগুলো দায়িত্ব গ্রহণ করছি সেগুলোই আমার সামাজিক পরিচয় এবং সেগুলোকেই আমি ধারণ করছি। আমি দেখতে পাই যে পরিবার তাদের মধ্যে খুব প্রবল, তাদের মধ্যে দ্বন্দ্বটা খুব কম। ধর্ম নিয়ে যখন পরিষ্কার ভাবে ধর্ম নিয়ে বলছে, কারোর মধ্যে কোনো দ্বিধা নেই যে আমি আমার ধর্ম নিয়ে থাকতে চাই। কিছু কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি বড় যে গবেষণাটা করেছি জরিপের মতো, তাতে আমি দেখেছি যে বাংলাদেশের 80% মানুষ স্বীকার করছে যে সে বিভিন্ন সময় অন্য ধর্মের অনুষ্ঠানে যায়। পৃথিবীর এই সুযোগ কি আছে? আমি মনে করি বাংলাদেশের মানুষকে এই তথ্যগুলো যে আমরা ম্যানুফ্যাকচার করি, যেটা আমাদের রাজনৈতিকভাবে সুবিধাজনক এবং বলে করি, এটাই হচ্ছে আমাদের দুঃখের জায়গা। কিন্তু যে কথাটা কিন্তু প্রত্যেকে বলছে যে বৃত্ত যে বৈষম্য তৈরি করছে, এর সঙ্গে আমি এক হতে পারছি না। এবং একটা ছেলে লিখছে যে আমি ইংরেজি মিডিয়াম থেকে পার হয়েছি, সবার ধারণা যে আমি অবস্থাপন্ন, কিন্তু আমি অবস্থাপন্ন না, এবং আমি অবস্থাপন্ন না বলেই আমি আরো অন্য সম্পর্কগুলো করতে পারছি না। তো তার মানে যদি আমার বিশ্ববিদ্যালয়ে বৈষম্যটা সম্পর্ক করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে তো বুঝতে হবে যে আমার বড় পরিসরে এটা আরো অনেক বড় বাধা। যেভাবে আমাদের দেশে যখন এই গুলশান, যে আপনি যেটা বলছিলেন, গুলশান কি মানে কূটনীতিকদেরকে রক্ষা করা? নিশ্চয়ই, অবশ্যই। আমি যেটা আপনি বলছেন যে গুলশানে, যেটা আপনি প্রথম অবস্থায় বোঝাবার চেষ্টা করেছেন যে ওখানে হয়তো সমাজের বিত্তবানরা থাকে, সে কারণে আমি বলেছি যে সে বিত্তবানরা থাকে বলেই আসলে কি নজরটা বেশি, নাকি দুটাই? আমি মনে করি দুটাই। কারণ যে সংস্কৃতি তারা চর্চা করে, এবং এটা আমি যদি সংস্কৃতি চর্চার মানে এটা খবর হিসেবে দিতে পারি, আমি বলবো, আমি তো পশ্চিমেও থেকেছি, শিক্ষক হিসেবে থেকেছি, তাদের মধ্যে এই স্বেচ্ছাচারিতা নেই। আপনি যদি ওইখানে দাঁড়িয়ে 5 কোটি টাকার একটা গাড়িতে চড়তে আপনার খারাপ না লাগে, আপনি তো অবশ্যই ট্যাক্স দেন না ওই 5 কোটি টাকার গাড়ি সংগ্রহ, তাহলে আপনি কি করে বুঝবেন যে কুড়িল বস্তির মানুষটাকে নৌকা করে যে আসতো, সে আর নৌকা করেও আসতে পারবে না, তাকে হেঁটে হেঁটে, একটা বয়স্ক মানুষ গার্মেন্ট ফ্যাক্টরিতে হেঁটে যাবে। আপনি তো সবচেয়ে বড় বিচ্ছিন্নতা তো তার নিজস্ব অভ্যন্তরীণ বিচ্ছিন্নতা না, সবচেয়ে বড় বিচ্ছিন্নতা তো সমাজের থেকে সে বিচ্ছিন্ন। এবং বাংলাদেশে যে সংবাদটা চলে গেছে সেটা হচ্ছে এই ঢাকা শহর কেন্দ্রিক যে নির্ধারক শ্রেণী, এই শ্রেণী তার দিকে তাকায় না মানে সে নিজের ব্যবস্থা করবে। এবং আমি অর্থনীতি দিয়ে আমি রুজি বিষয়টাকে সামনে রেখে গবেষণাগুলো করি, এবং তাতে আমি দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে এই দেশে রাজনীতির সবচেয়ে বড় সংকটটা আসছে ওখানে। তার মানে এই নয় যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, কিন্তু এই বৈষম্য থেকে বিচ্ছিন্নতা, এটা সাধারণ রাজনীতি দিয়ে সারানো যাবে না। সংকটটা মানে যে সংকট, সেই সংকট আরো গভীর হচ্ছে, এবং কিছুতেই আপনি বোঝাতে পারবেন না মানুষকে যে গুলশানটা কে আপনি রক্ষা করেছেন এত কিছু, আপনি দোকান ভাঙছেন, এই ভাঙছেন। আপনি তো প্রথমে তো ভেঙেছেন ফুটপাতের দোকানগুলো, তখন গরিবের পেটে লাথি মারতে তো কেউ প্রতিবাদ করেনি। কিন্তু যখন গুলশান বনানের দোকানের দিকে হাত বাড়াচ্ছে, তখন বিভিন্ন পত্র পত্রিকা তো লিখছে, যে ফেসবুকে লিখছে যে হ্যাঁ এদের রুজি আছে। তো যে মানুষগুলো ফুটপাতের দোকানদারি করতো, তার তো অসুবিধা তো কোনো করছিল না কারো। বড় লোকের গাড়ি রাখতে পারছিল না ফুটপাতে, যেহেতু আমি তো হাঁটি, আমার তো গাড়ি নেই, আমি হাঁটি বলে আমি দেখতে পাই। আপনি তো তাদের সম্পূর্ণরূপে তাদেরকে আমি বলবো কি নাগরিকত্বটা নিয়ে নিচ্ছেন। আপনি যদি নাগরিক হন তাহলে সবাইকে সমান ভাবে অধিকার দিতে হবে। এই বৈষম্যর উত্তরটা আপনি তো দিচ্ছেন না। পুলিশ তো সীমাবদ্ধ একটা উত্তর দিতে পারবে। আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এখানে মোটরসাইকেল চালাতে দেন কেন? বলে স্যার শিক্ষিত মানুষ কিছু বললে যদি মাইক দিয়ে দেয় তো পুলিশও ভয় পায় যারা এর দোকানে। তাহলে আপনার রাষ্ট্রের সংকটটা কিন্তু তৈরি হচ্ছে যে ক্ষমতাবান সে ভেবে নিচ্ছে আমি সব করতে পারবো। তার সন্তানরা যখন ভাবে যে আমি আইএস হয়ে এখানে আক্রমণ চালাবো, সেও কিন্তু ওই বোধ থেকেই করে। আর গরিব মানুষ সে হয়তো রাগ থেকে মাদ্রাসায় পড়ে কিছু করে, কিন্তু মাদ্রাসা থাকার কোনো তো দরকার নেই। আপনি ওই টাকাটা কেন মাদ্রাসা থাকবে? মাদ্রাসা থাকার বদলে প্রত্যেকটা মাদ্রাসাকে সাধারণ স্কুলে পরিণত করা হোক। তার জন্য যে খরচটা লাগে আমাদের সেই খরচটা করা উচিত। আমরা বাংলাদেশে বোধহয় এই অঞ্চলে বোধহয় লেখাপড়ায় সবচেয়ে কম খরচ করি আমরা, তো আমরা কেন এই মাদ্রাসাকে রাখবো? আমার তো দরকার নেই।
এটা গরিব মানুষের জন্য আমরা দায়িত্ব পালন করতে পারছি না, গরিব মানুষকে আমরা লেখাপড়ার মধ্যে আনতে পারছি না, আমরা মাদ্রাসায় বলছি আচ্ছা তুমি যাও, ওই মাদ্রাসায় লেখাপড়া হয় না, কিছুই না। আমি কথা বলছিলাম সাজ্জাদ ভাইয়ের সঙ্গে, কর্নেল সাজ্জাদ বীর প্রতীক, উনি মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরে ঘুরে করেন, তিনি বলেন এইসব ভাবনা মাদ্রাসায় নেই। তো আচ্ছা আমি ধরে নিলাম এইসব ভাবনা মাদ্রাসায় নেই, কিন্তু তাহলে আপনি ওদেরকে মাদ্রাসায় উন্নত করুন। এইটা করতে তো খুব বেশি টাকাও লাগে না, আর বহুত বড় জিনিস আছে। আর আপনি মনে করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি অন্য কোনো কিছু না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ টাকা দিয়ে আপনি করছেন তার উপরে আপনি একটা টাকার একটা অঙ্ক ধরুন, এবং তারপরে কিন্তু আপনি সবাইকে সমান শিক্ষার অধিকার তো দিতে হবে। আপনি বলেন তুমি গরিব হয়েছে অতএব তুমি স্কুলে যেতে পারবে না, তোমাকে মাদ্রাসায় যেতে হবে, এটা তো মোটামুটি আপনি একেবারে নির্ধারণ করে দিচ্ছেন সে কই যাবে। তো এই বৈষম্য আপনি শত দিকে সৃষ্টি করছেন। আমি হাসপাতালে গিয়ে আমি দেখেছি, ঢাকা শহরের ক্যান্সার হাসপাতালে কারো যাওয়া উচিত, ঢাকা শহরে যেখানে গরিব মানুষরা ক্যান্সার চিকিৎসা করতে আসে। আর আপনি অ্যাপোলো হসপিটাল আর অন্যান্য বড় লোক হসপিটালে যান, আপনি যে আকাশ পাতাল তফাৎ দেখবেন, আপনি ভাববেন যে এর প্রভাব পড়ছে না। এইটা আর কিছু না হোক, এটা তো আপনার নৈতিকতার, আপনার রাষ্ট্রের যে নৈতিকতা থাকা দরকার। সুভাষ যে কথাটা বলছিল যে এটা তো আপনার কনস্টিটিউশনের বিষয়, আপনি যদি বড় লোক তৈরি করেন আর আপনি গরিবের অবস্থা না করেন, তো এইটা তো আপনার সংবিধান রেখে কি লাভ। আমি মনে করি মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠতম অর্জন হচ্ছে যে আমি বৈষম্যহীন হব। আর মুক্তিযুদ্ধ হচ্ছে 6 দফার ভিত্তিতে, 6 দফা ছিল বৈষম্যের বিরুদ্ধে শ্রেষ্ঠতম একটা প্রতিবাদ। সেই প্রতিবাদের বদলে আপনি তৈরি করছেন আমাদের রাষ্ট্রে যেখানে ঠিক 6 দফার যে ভাবনা তার সম্পূর্ণ বিপরীত আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন। আমি মনে করি এটাই হচ্ছে সমস্যা। আমাদের এগিয়ে যাওয়াটা কিন্তু, আমি বারবার যে কথা বলছি, এগিয়ে যাওয়াটা মানে আমাদের খুবই চমৎকার ছিল। আমরা পথ হারিয়েছি। 1972 সালে 10 জানুয়ারি যখন বঙ্গবন্ধু দেশে আসলেন, দেশে এসে তার যে ঐতিহাসিক বক্তৃতাটি, তিনি কিন্তু ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা কিন্তু ওখানে স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান। এর সাথে কিন্তু আমি নিজে উচ্চারণ করতে পারি আমি মানুষ, আমি বাঙালি, আমি হিন্দু। আমি আবার উচ্চারণ করতে পারি আমি মানুষ, আমি বাঙালি, আমি খ্রিস্টান, আমি মানুষ, আমি বাঙালি, আমি বৌদ্ধ। এই সংজ্ঞা কিন্তু তিনি নির্ধারণ করে দিয়েছেন। এবং কানাডাতে যে জোট নিরপেক্ষ সম্মেলন হয়েছিল 1973 সালে, সেখানে বঙ্গবন্ধু যখন গিয়েছিলেন, তখন নাইজেরিয়ার প্রেসিডেন্ট জেনারেল ইয়াকুবু, তিনি যখন বঙ্গবন্ধুকে দেখে স্যালুট দিয়েছিলেন, তখন তিনি জেনারেল, তো বঙ্গবন্ধু এসব ব্যাপারে খুব কট্টর ছিলেন এবং তিনি একটা সিদ্ধান্ত নিয়ে রাখতেন। তিনি এই স্যালুটের উত্তর দেননি। তখন তারা জিজ্ঞেস করেছেন যে মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে আমি অভিবাদন জানালাম, স্যালুট দিলাম, উত্তর দিলেন না। তখন উনি একটা কঠিন কথা বলেছিলেন যে আমি একজন নির্বাচিত প্রতিনিধি, আমি কোন জেনারেলের কাছ থেকে কোনো অভিবাদন গ্রহণ করি না। এবং তখন জেনারেল ইয়াকুবু কথা শুনছেন, একটা পর্যায়ে বলছেন যে তোমরা আমাদেরকে স্বীকৃতি দিতে না পারো, কিন্তু আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি বলে গলার উপরে তার যে চাদর থাকতো, চাদরটা নিয়ে বঙ্গবন্ধুর ঘাড়ে পড়ে দিয়েছেন। তা সেটা অভিভূত হয়ে গেছে। সে আবার যখন ফেরত দিতে যায়, তখন বলেছিলেন যে তোমরা আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে না পারো, কিন্তু আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি। এবং ওই সভাতে কিন্তু নাইজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এবং এটা বলছি কারণে, তখন ওই জেনারেল তাকে প্রশ্ন করেছিল যে আপনি মুসলমানদের একটা বড় একটা রাষ্ট্র, এটাকে ভাগলেন কেন? তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে এটা তো অনেক লম্বা উত্তর এবং আপনি সংগ্রামের লোক না, আপনি বুঝবেন না। আরো ভালো হতো যদি অনেকেই মনে করতে পারে আমরা যদি ভারত এক থাকতে পারতাম। আরো ভালো হতো যদি আমরা এই তৃতীয় বিশ্বের সবকিছু একত্রে রাখতে পারতাম। এবং আরো ভালো হতো যে বিশ্বের সমস্ত মানুষকে যে আমরা এক জায়গায় রাখতে পারতাম। এগুলো প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। এবং তিনি কিন্তু বিশ্বাস করতেন, এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন বলে এই কথাগুলো বলেছেন। যেমন ধর্মের সবচেয়ে যে অপব্যাখ্যা যেখানে হচ্ছে প্রয়োগ হচ্ছে, এটা খুব অল্প সংখ্যক মানুষ, কিন্তু এর প্রভাব যাচ্ছে গভীরে। জাতীয় কবি কাজী নজরুল বলতেন, প্রভু তোমার ধর্মে অবিশ্বাসারে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী। ধর্মের অপব্যাখ্যাগুলো হয়েছে এবং ধর্মকে এইভাবে, এবং যারা এই করেছে পৃথিবীতে কয়েকটা লোকের নাম আমি বলতে পারি,
যারা কিন্তু প্রত্যেকটা কিন্তু পণ্ডিত ব্যক্তি ছিলেন। মানে আফসান চৌধুরীর মতন যে কম বোঝেন এমন পণ্ডিত না বলছে। আপনি দেখেন এই যে মিশরের হাসান আল বান্না এতগুলো ভাষায় পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু ছিলেন। সাইদ কুতুব সেও কিন্তু একটা পণ্ডিত ব্যক্তি ছিলেন। এবং এই অঞ্চলের সাইদ আবুল আলা মওদুদি সে তো 7টা ভাষা জানতেন। এই লোকগুলো কিন্তু এই অঞ্চলে কিন্তু চাপিয়ে দিয়েছে এবং সারা বিশ্বে এখন এই কালো মাকড়সার জাল বিস্তার হচ্ছে। কিন্তু সবচেয়ে আশার যে কথা আবার আমি বলি, আজকের নতুন প্রজন্ম, আজকের যাদের বয়স, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ করছে, তাদের প্রায় 96-97% সদস্য তারা এই সমস্ত বুঝগুলিতে বিশ্বাস করে না এবং তারা আসলে কিন্তু ভিতরটাকে রুখে দাঁড়াতে চায় এবং রুখে দাঁড়াচ্ছে। আপনি দেখেন আমার 3-4 দিন আগে আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের একটি কর্মশালায় প্রশিক্ষক বলেন বক্তা হিসেবে যোগদান করা। আমি সারাটা দিনই ছিলাম ওখানে। আমি অবাক বিষয় লক্ষ্য করলাম, যাদের নামে খুব বেশি ভালো কথা শুনি না, তারা পুরো 12 ঘন্টা সময় ব্যয় করেছে, মাঝখানে আধা ঘন্টার বিরতি ছিল। খাবারের প্যাকেটটা যখন দেওয়া হয়েছে ওখানে একটি খাবারের একটি কণাও কিন্তু নিচে ফেলেনি, প্যাকেটটা নিয়ে আবার পলিথিনের যে বড় ব্যাগ রাখা হয়েছে ওখানে এসে ফেলেছে। আমি উদাহরণগুলো এখানেও দিচ্ছি, সেখানে যারা প্রত্যেকে তাদের অভিমত ব্যক্ত করেছে তারা বলছে যে এগুলো রুখে দাঁড়ানো এমন কোনো কঠিন কাজ না, এই জঙ্গিবাদ কোনো সমস্যা না। কারণ এই জঙ্গিবাদে যারা লালন করে পালন করে, যারা মন্ত্রণাদাতা, যারা অর্থদাতা, তারা কিন্তু সমাজের মানুষের সামনে আসে না, আলোতে আসে না। অতএব ওই নিকৃষ্ট জীবদের মোকাবেলা করা এমন কোনো কঠিন কাজ না। কিন্তু একটাই যেটা জরুরি, সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই রুখে দাঁড়ানো কাজটা কিন্তু মিস্টার আফসান চৌধুরী যেটি বলবার চেষ্টা করছেন, আমি যদি ভুল না বুঝে থাকি, যে এই রুখে দাঁড়ানো আর লড়াই দিয়ে এই সমস্যার সমাধান কিন্তু হবে না। মূল জায়গায় যে জায়গা থেকে সমস্যাটা তৈরি হয়েছে সেই জায়গা যদি অ্যাড্রেস না করা হয়, উনি যেমনটা এখানে অসাম্যর উপরে জোর দিয়েছেন, বৈষম্যের উপরে জোর দিয়েছেন, কেউ কেউ এর সঙ্গে ওই যে গণতান্ত্রিক আবহাওয়া, বাক স্বাধীনতা, এইসব প্রশ্ন আনেন, যে এগুলো মানুষ তার অভিযোগ যদি তুলে না ধরতে পারে, মানুষ তার সমস্যা যদি প্রকাশ না করতে পারে, তা থেকে এই সমস্যাটা কোনো না কোনো ভাবে বেরোবে বা বিস্ফোরিত হবে। তার একটা সেই প্রকাশ ভঙ্গিটা হয়তো সমর্থনযোগ্য নয়, আমরা সমর্থন করি না, বা সেটি হয়তো আমাদের সবাইকে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু এটির একটা মানে খারাপ লক্ষণ হিসেবে এগুলো থাকবে। আমরা 3 জন একই ভাবনায় কিন্তু আছি এবং দর্শক যারা দেখছে তারা কিন্তু এই একই ভাবনায়। আমি মনে করি অপূর্ব একটি বাংলাদেশ। এই কদিন আগে আব্দুল আলিমের আপনার মৃত্যুবার্ষিকী গেল, তিনি বলছেন বাংলাদেশটা অপূর্ব, কিন্তু অপূর্ব বাংলাদেশ আপনি রাখতে পারছেন না। আমি যদি আজকের প্রধানমন্ত্রীর কথা বলি, তিনি সর্বশেষ সংবাদ সম্মেলন যেটি আপনি উল্লেখ করলেন, যে তিনি নিজের মুখে বলেছেন যে আমি সবসময় বিদেশে যেতাম, অন্যরা আমার কথা অভিজ্ঞতা শুনতে চাইতো, আমি মাথা উঁচু করে কথা বলতাম, মানে অনেক সাফল্য গাথা তিনি শোনাতেন। কিন্তু এবারই তিনি প্রথম বললেন যে আমি আসেম সম্মেলন থেকে ফিরে যে আমি এবার আর উঁচু গলায় কথা বলতে পারিনি, বা আমার সেই আগের অবস্থান এখন নেই। এবং এই দুঃখবোধ তো তার ভিতরে আছে এবং সেটা খুব দুঃখ নিয়ে কিন্তু বলেছেন। আর এই বিবেচনা জায়গার থেকে আমি বলি, আমাদের যে এই যে সংকটটা তৈরি করছে যারা, তাদেরকে চিহ্নিত করতে গেলে আমাদের যে উদ্যোগের প্রয়োজন, সেই উদ্যোগটা আমাদেরকে খুব দ্রুত নিতে হবে। এবং আমি আপনাকে কি উদ্যোগ, আপনি উদ্যোগটি হচ্ছে যে এই যে এদের বিরুদ্ধে যে গণজাগরণ, সেই গণজাগরণের কাজটি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের করতে হবে, কলেজের শিক্ষকের করতে হবে, সমাজপতিদের করতে হবে, রাজনীতিবিদদের অবশ্যই দায়িত্ব রয়েছে। এবং আপনি দেখেন 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের ছাত্ররা একটা ক্লাব তৈরি করলো। ক্লাবটার নাম ছিল খলিফা আল মামুনের নামে, আল মামুন ক্লাব। এবং মুসলিম ছাত্ররা ওখানে কিন্তু নিয়মিত পাঠদান করতেন এবং নিজেদের একসঙ্গে বসতেন, পাঠচক্র করতেন, যে এই ভূখণ্ডটি তৈরি করবার জন্য সকলেরই অংশগ্রহণ প্রয়োজন। এবং সেখানে জগন্নাথ হলের ছাত্ররা যে অংশগ্রহণ করত এবং তারা ওইখানে কন্ট্রিবিউট করতেন। আমি বলছি যে এই বাংলাদেশ অপূর্ব বাংলাদেশ, যেটা আমি বলতে চেয়েছিলাম। এবং এই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য চক্রান্ত, সেই চক্রান্তের মধ্যে রক্ষা দেখাতে গেলে সবাইকে কিন্তু
শক্তিশালীর অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে। আপনি যদি ভিতরে ক্লেদ রাখেন, ভিতরে যদি মতলব রাখেন, আপনি কিন্তু পারবেন না। চৌধুরী, আমরা একটু কনক্লুড করবার জায়গায় আমি মনে করি যে আমাদের অনেকগুলো সংকট, সুভাষ যে কথা বলেছে সেগুলো তো অবশ্যই সংকট করে রুখে দাঁড়ানোর দরকার। এখন আমি যদি আপনি যেভাবে সমস্যাটাকে চিহ্নিত করেছেন, যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে, এবং আপনি বলছেন যে এই সংকট আরো গভীর হওয়ার সম্ভাবনা আছে, যেটা অনেকের মধ্যে আশঙ্কা আছে যে এরকম হয়তো আরো অনেক ঘটনা করতে পারে, যেটি আমাদেরকে আরো পেছনে, যেটি উনি বারবার বলেন যে পেছনের দিকে নিয়ে যাওয়া। তো এই সমস্যা তো একটা সমাধানের জন্য একটা দীর্ঘমেয়াদী, কারণ একদিন এই সমস্যা তৈরি হয়নি, দীর্ঘদিনে তৈরি। সো দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার হবে, হয়তো মিড টার্ম একটা প্ল্যান দরকার হবে, কিন্তু আসল কিছু পদক্ষেপ দরকার হবে। তো সেই জায়গা থেকে যদি আপনি সেটা হচ্ছে যে আপনি যে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তার নিজের যে দুঃখবোধের জায়গাটির কথা বললেন, অবশ্যই এটা পরিধানযোগ্য, কিন্তু আর একটা দুঃখবোধের জায়গা কিন্তু উনি উল্লেখ করেছিলেন যে সমাজে যারা ভালো খাচ্ছে, ভালো পড়ছে, তাদের ভিতর থেকে সংকটটা যে তৈরি হচ্ছে এবং তাদের সন্তানরা যেভাবে আসছে, এটাও কিন্তু তাকে কিন্তু স্পর্শ করেছে। এইটা নিয়ে কিন্তু আমাদের সকলে মিলে ভাবনার জায়গা, আমরা এখন ভাবছি সকলে মিলে ভাবনার জায়গা তৈরি করতে হবে। ইতিহাসের গবেষক হিসেবে যে আপনি যদি ধারাবাহিকভাবে বাংলাদেশের ইতিহাস দেখেন, তো দেখবেন যে এই অঞ্চলের রাজনীতির প্রধান পুরুষ হচ্ছে শেখ মুজিবুর রহমান, এবং তার মধ্যে কোনো বৈপরীত্য ছিল না। তিনি খুব নিশ্চিত ছিলেন যে এই দিকেই আমি যাচ্ছি, এবং তিনি মোটামুটি উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ছিলেন। তিনি রাজনীতিতে শুধু প্রবেশ করেননি, বাংলাদেশের রাজনীতিকে সামনে নিয়ে গেছেন। আজকে কোনো উচ্চ মধ্যবিত্ত রাজনীতিতে প্রবেশ করতে পারবে না। এই যে পরিবর্তন, যে 69-এর আন্দোলনের সময় যারা নেতৃত্ব ছিল তারা ছিল সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, এখন আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ওই রাজনীতি করতে পারবে না। আমাদের রাজনীতি চলে যায় বড় লোকের হাতে। আমাদের এমপিদের যে অর্থের হিসাব দিচ্ছে, তারা 200 গুণ, সাধারণ মানুষের চেয়ে 200 গুণ বেশি আয় করা মানুষ। কোটিপতি ছাড়া কেউ রাজনীতি করে না। এটা আমি মনে করি সংকটের একটা সূচক, যে কোটিপতি যখন কেবলমাত্র রাজনীতি করার অধিকারটা পায়। আমার মনে হয় বিজিএমইএ যখন বিল্ডিংটা বানায় এবং সাহস করে বানায়, এবং তারা যখন একজন বর্তমান প্রধানমন্ত্রী এবং পূর্বের প্রধানমন্ত্রী দুজনকেই পায়, যেটা মানে প্রধানমন্ত্রী হিসেবেই যখন পায়, তখন একটা সংবাদ কিন্তু চলে যাচ্ছে যে আমরা সবল, আমরা ক্ষমতাবান, আমাদের কিছু হবে না। আমার মতে এই সংবাদটা হচ্ছে খুব দুঃসংবাদের মতো। আমাদেরকে সচেষ্ট হয়ে সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও রাষ্ট্রকে ফেরত দিতে হবে, দেশকে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, যদি না হয় যেটা হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু আরো আলাদা হচ্ছে। আপনি যদি যেটা সুভাষ বলছেন যে আমরা একত্রিত মিলে আন্দোলন করতে, আমি তো অবশ্যই একত্রিত মিলে আন্দোলন। আমি মনে করি যারা এই ধরনের রাজনীতি করছে তার কোনো ভিত্তিই নাই, এবং তাদেরকে যে কেউ হোক বন্ধ করে দেওয়া উচিত। যারা টাকা দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, অবশ্যই এটার ব্যাপারে আমার মনে হয় না কোনো দ্বিমত আছে। কিন্তু আপনি করে দেওয়ার পরও যদি আপনি দেখেন যে সমাজে তেমন মানুষ আছে যারা অন্যের চেয়ে অনেক বেশি সুবিধা পাচ্ছে, তাহলে কিন্তু আপনি মানুষকে পাবেন না। এটা একেবারে স্ট্র্যাটেজিক একটা বিষয়, যে সবাইকে নিয়ে আগাতে হলে আপনার রাষ্ট্রের সুবিধা কিছুটা হলেও ভাগ বাটোয়ারা করতে হবে। আমরা ওই জিনিসটা করছি না। না করার ফলে হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণী সে অনেক দূরে চলে গেছে, সে ভাবছে থাক এখানে আমার যাবার দরকার নেই। কারণ বিএনপি যখন বোমাবাজি বিএনপি জামাত ইসলামী করেছিল, এইটা আটকে ছিল মধ্যবিত্ত। কারণ মধ্যবিত্ত বলছে যে আমার জীবনযাপনকে আমি যারা বোমা মারছে তার কাছে আমি হারবো না, এটা করেছে। গরিব মানুষ তো তারা নিজের জীবনই করেছে। অতএব আজকে যে জঙ্গিবাদের যে গুলশানের আক্রমণের পরে সবচেয়ে কিন্তু ভয় পেয়েছে বিদেশিরা, বিদেশি বলছে বড় লোকরা। কারণ তার উপর প্রথম আক্রমণ, মনে হয় ঐতিহাসিক ভাবে এর আগে কিন্তু বড় লোকের উপর কেউ গায়ে হাত দেয়নি। তো তাহলে বুঝতে হবে তার ভেতর থেকে আসুক যা অন্য জায়গা থেকে আসুক, তার উপরেও আক্রমণটা হতে হবে। মধ্যবিত্ত কিন্তু এত সংকটগ্রস্ত না, গরিব মানুষ তো একেবারেই সংকটগ্রস্ত না, কারণ সে তো বোধটা হচ্ছে না যে আমি হারিয়েছি কি, ও তো পাইনি, তো অতএব হারাবার কি ভয় আছে। আমার মনে হয় এই দিকে আমাদের রাজনীতিরই তাকানোর দরকার, যে এই দেশটা সবার। এটা খুব সহজ কথা। আমার এই একটা গান ছিল ৭১, আমার এই দেশ সব মানুষের। তো ওই কথাটা তো মনে রাখলেই তো আমাদের হয়, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত কোন প্রক্রিয়ার সকলের, আমার এই দেশ সব মানুষের, আমাদের ওই কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা মনে রাখবো, এটা আমাদের মনে হয় আবার একটু ভাবার বিষয়। খুব সংক্ষেপে, মানে আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি, জানি না আমি সব কথা ঠিক মতো বলতে পেরেছি কিনা। এই যে মুসলিম ব্রাদারহুডের যিনি প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু একজন ইজিপশিয়ান স্কুল টিচার ছিলেন, এবং তিনি যেই
বিষাক্ত জায়গার সৃষ্টি করেছে, সেটা কিন্তু আজকে সারা পৃথিবীব্যাপী তার আমরা টের পাচ্ছি। আমি যে কথা স্যারের সামনে বারবারই উল্লেখ করছি, এই যে আমাদের শিক্ষার ভিতরে যে সংকটটা রয়েছে এবং আমাদের বোধের যে সংকটটি রয়েছে, সেই সংকট কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছে। আর যে ব্যবধানের যে ব্যাপারটি, আমরা প্রবৃদ্ধি অনেক অর্জন করেছি, কিন্তু সুষম বন্টনের যে বিষয়টি, এটাও কিন্তু অনেক কিছু উদ্যোগ আমাদের খারাপ দিকে নিয়ে যাচ্ছে। সুষম বন্টন কিন্তু আমরা করতে পারিনি। এবং রাজনীতিবিদদের মধ্যে যদি আপনি দেখেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কত কথা বলা হয়েছে, মুকুট পরানো হয়েছে, কত কিছু বলা হয়েছে, হীরা জহরত মণি মাণিক্য। বঙ্গবন্ধু সেই বাড়িতে একটি এসি ছিল না। স্যার যেটা বললাম যে এই যে রাজনীতির যে ব্যাপার, রাজনীতি তো মানুষ গড়ার যে প্রতিষ্ঠান এবং নেতৃত্ব দেওয়ার প্রতিষ্ঠান, নিজেকে বিকশিত করার যে প্রতিষ্ঠান। আপনি চিন্তা করেন, তখন বঙ্গবন্ধুর সমাপ্ত আত্মজীবনীতে আপনি একেবারে প্রথম দিকে দেখেছেন, তিনি ছোটবেলায় প্রথম জেল খাটেন কিন্তু এই সাম্প্রদায়িক ঘটনার মধ্য দিয়ে। মালেক নামে একজন পরিচিত, তাকে যখন হিন্দু মহাসভার সুরেন্দ্র ব্যানার্জির বাড়িতে নিয়ে যখন পিটানো হয়, হরিপদ দত্ত নামে একজন লোক শেখ মুজিবকে দেখে, কিশোর শেখ মুজিবকে দেখে যখন রুখে আসে, গালাগালি করে, ব্যবহার খারাপ করে, তখন কিন্তু মারপিট হয় এবং এই হিন্দু মহাসভার চক্রান্তে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাকে কিন্তু জেল খাটতে হয়। তার প্রথম হাজতবাস কিন্তু এই সাম্প্রদায়িক ঘটনার মধ্যে দিয়ে। এই যে আপনি যদি এই যে আমাদের বোধের যে জায়গাটি আমরা যদি না করতে পারি, আমার কাছে একটা বই আছে সর্বশেষ যেটা বলি, আমি স্যারকে এই বইটা দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে নিয়ে এসেছি, কিন্তু বইটা আমি খুব ভালো করে পড়েছি। সেটা হচ্ছে কেমব্রিজ বলছি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি মাইদুল ইসলাম, তিনি একটা বই লিখেছে যে তার নিচের শিরোনামটি, উপশিরোনাম, যে জামাত ইসলামী ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, লিমিটস অফ ইসলামিজম। এই বইয়ের তিনি সংকট দেখিয়েছেন যে কিভাবে সংকটগুলো তৈরি করা হয়েছে। অপরাজনীতি, ধর্মে বিশ্বাস করে না অথচ ধর্মীয় রাজনীতির জায়গা তৈরি করেছে। আমি যে কথাটি সর্বশেষ যে বাক্যটি ব্যবহার করব, আমাদের সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের একটি কথা আমি প্রায় বলি, সাহসের লাঠি একবার তুলে ধরলেই দেখবে আধার কাটার সময় বেশি বাকি নাই। এবং এই সাহসের লাঠি তুলে ধরবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক